নমস্কার বন্ধুরা, বাংলা গল্পে সোনাঝুরিতে সকলকে স্বাগত। এ হচ্ছে ভিন্ন স্বাদের গল্প শোনার আসল মজা। প্রিয় বন্ধুরা, আজ আমরা সত্যজিৎ রায়ের একটি সুন্দর গল্প শুনব। আজকের গল্প রামধনের বাঁশি। রামধনের লোকটাকে চেনা চেনা লাগায় আর একটু কাছে গিয়ে একটা গাছের আড়াল থেকে তাকে দেখে তার বুকের ভেতরটা হিম হয়ে গেল। 10 বছর পেরিয়ে গেল, চিনতে কোনোই অসুবিধে হয়নি। এই সেই খগেশ বাবু, খগেশ খাস্তগির। পুরনো ইট পাথর নিয়ে ঘাটাঘাটি করেন। খগেশ বাবুর সঙ্গে ছিলেন বকুলতলার সত্যপ্রকাশ বাবু। তিনি বলেছিলেন, কই, এমন বদনাম তো কেউই দেয়নি এ বাড়ির। ভূত টুত এ তল্লাটে নেই। আপনি 2 রাত এখানে অনায়াসেই থাকতে পারেন। আর সঙ্গে যখন চাকর এনেছেন তখন আর ভাবনা কি? দেখেছেন তো কি চমৎকার সব মন্দির। আমাদের গায়ে তো বড় একটা কেউ আসে না। আপনি একদিন বাদে এলেন, এ আমাদের পরম ভাগ্য। এতদিন পরে মানে 10 বছর। রামধনের মেজ কাকার বন্ধু হলেন খগেশ খাস্তগির। ভদ্রলোক কলকাতায় থাকেন। প্রত্নতত্ত্ব না কি জানি নিয়ে চর্চা করেন। তার জন্যই বার কয়েক এই জামহাটি গায়ের 150-200 বছরের পুরনো মন্দির দেখতে গেছেন কয়েকবার। সেই নিয়ে তার কিছু লেখাও কাগজে বেরিয়েছে মাঝে মাঝে। খগেশবাবুর এই কাজ নিয়ে রামধনের মনে কৌতূহল জাগলেও সেই নিয়ে কোনোদিন কিছু বলার সাহসই পায়নি। বাপরে বাপ, একটা ঘটনা সে কোনোদিন ভুলতে পারবে না। একবার খগেশবাবুর একটা পাথরের মূর্তি রামধন তুলে দেখতে গিয়ে সেটা হাত থেকে ফেলে দিয়েছিলেন। এমনিতেই রকচেটা লোক তিনি, তার উপর এত বড় একটা ক্ষতি। খগেশবাবু শাস্তি হিসেবে এক হাতে রামধনের চুলের মুঠি আর এক হাতে পাতলা কোমরটা ধরে মাথার উপর তুলে একটা আছাড় মেরেছিলেন। আর তাতেই 10 দিন ছিল তার গায়ে ব্যথা। রামধন ছিল অত্যন্ত নিরীহ মেজাজের ছেলে। খগেশবাবু যখন প্রথমবার তাদের বাড়িতে এসেছিলেন তখন রামধনের বয়স মাত্র 17 বছর। তখন সকাল থেকে তাকে দিয়ে 5 মাস খাটিয়ে নিয়ে আর কথায় কথায় ধমক লাগায় সে। পোস্ট অফিসে চিঠি ফেলে এসো, তাও রামধন। বিশু জ্যাঠাকে স্টেশনে পৌঁছে দিয়ে এসো, তাও রামধন। বাদলা হয়েছে, কেষ্টর দোকান থেকে পেঁয়াজি নিয়ে এসো, তাও রামধন। ফলে রামধনকে সর্বদাই তটস্থ থাকতে হতো। পান থেকে চুনটি খসলে তার আর রক্ষে নেই যে। বড় বাড়ির কর্তা থেকে শুরু করে 13 বছরের ছোট ভাই বিশুও তার দিকে চোখ রাঙিয়ে কথা বলে। খগেশবাবু একদিন বাদে গায়ে এসেছেন আর গাঙ্গুলিদের বাড়িতে একটা ঘর নিয়ে থাকছেন শুনে সত্যপ্রকাশবাবু সত্যিই গদগদ হয়ে উঠলেন। বললেন, আপনার কাজের দিক দিয়ে দোতলার দক্ষিণের ঘরটা সবচেয়ে সুবিধে হবে। আলো বাতাস দুটোই আছে। জানলা দিয়ে পাহাড় দেখা যাবে। আপনি দিব্যি নিশ্চিন্তে কাজ করতে পারেন। এই রে কেলেঙ্কারি, ওই দক্ষিণের ঘরে রামধনের বাঁশিটা রয়ে গেছে। বড়ই স্বাদের বাঁশি সেটা। রথের মেলা থেকে 4 আনায় কেনা। সে কি আজকের কথা? সেই বাঁশি রামধন গায়ের উত্তরের মাঠে একটা নোনা বাদাম গাছের তলায় বসে বাজায়। এইভাবে তার কত সময় যে কেটে গেছে। বাড়িতে থাকে সে খুব কম সময়। বেশিরভাগই একা একা মাঠে ঘাটে টোটো করে বেড়ায়। এই নিয়ে কেউ আর আপত্তিও করে না। সেই ভালো। সারা জীবন অনেকের অনেক ফরমাস খেটেছে সে। এখন তার ছুটি। কিন্তু বাঁশিটা কি হবে? ওই বাঁশির জাতিই যে আলাদা। এত বছর ছুঁয়ে ছুঁয়ে ওর এমন গলা খুলেছে যেমন আর
নতুন কোনো বাসিতে খুলবে না। এখন উপায় হচ্ছে তককে তককে থাকা। খগেশবাবু বাড়ি থেকে বেরোলে টুক করে গিয়ে বাসিটা নিয়ে আসা যাবে। ওর সামনে পড়া মানেই বিপদ। ওর সামনে পড়া কোনো মতেই চলবে না। কে জানে, হয়তো 10 বছর আগের রাগ ভদ্রলোক এখনও পুষে রেখেছেন। চেহারায় যে 10 বছরে খগেশবাবুর বিশেষ পরিবর্তন হয়নি, সেটা রামধন প্রথমেই লক্ষ্য করেছেন। খগেশবাবু এসেছিলেন সকালে, সারা দুপুর তিনি ঘর থেকে বেরোলেন না। সূর্যি যখন প্রায় ডুবুডুবু, তখন কাঁঠাল গাছের আড়াল থেকে রামধন দেখল যে খগেশবাবু আর ভাঙতে সামনের দরজা দিয়ে বাইরে এসে দাঁড়ালেন। এবার বেরোবেন কি ভদ্রলোক? রামধন নিজেকে আরেকটু ভালো করে আড়াল করল গাছটার পেছনে। খগেশবাবু আবার ভেতরে চলে গেলেন। তারপর একটা লাঠি নিয়ে বেরিয়ে এসে বাড়ির সামনের রাস্তাটা ধরে পূবে রওনা দিলেন। হাঁটার মেজাজ দেখেই বোঝা যায় তিনি সান্ধ্য ভ্রমণে বেরিয়েছেন। রামধন 2 মিনিট অপেক্ষা করে গাছের আড়াল থেকে বেরিয়ে বাড়িটার দিকে এগিয়ে গেল। চাকরটাকেও এড়াতে হবে না, না হলে আবার চোর ভেবে হল্লা শুরু করবে। চাকরটাও ছিল একতলায় রান্নাঘরে। রামধন সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গিয়ে সোজা দক্ষিণের ঘরের দিকে গেল। বাইরে থেকে দরজা বন্ধ। ঘুরে গিয়ে বারান্দার দিকে জানলা দিয়ে ঢুকতে হবে। অবশ্য সে জানালা যদি খোলা থাকে। হ্যাঁ, জানলা তো খোলা। রামধন ঢুকলো ঘরে। চারিদিকে টেবিলের উপর নানা রকম পাথরের মূর্তি ছড়ানো। তাছাড়া রয়েছে কাগজপত্র, কলম, পেন্সিল, দোয়াতের ছবি। কিন্তু বাঁশিটা তো নেই। অন্তত সেটা যে কুলুঙ্গিটার মধ্যে রাখা ছিল, তার মধ্যে এখন রয়েছে একটা লণ্ঠন। বাইরে মেঘের গর্জন। রামধন এখানে আসার আগেই দেখেছিল আকাশের কোণে কালো মেঘ জমেছে। এখন মনে হচ্ছে সে মেঘ একেবারে মাথার উপর। ঝড়ও বইতে শুরু করেছে। বারান্দার জানালা দিয়ে কয়েকটা শিরীষ গাছের পাতা এসে ঢুকল। রামধন এসে হন্যে হয়ে বাঁশিটা খুঁজছে। খাটের নিচে, বালিশের নিচে, টেবিলের দেরাজে, ঘুলঘুলিতে। এমন সময় হঠাৎ সিঁড়িতে একটা পায়ের শব্দ। রামধনের মনে কোনো সন্দেহ নেই, সে যে খগেশবাবু এখন ফিরে এসেছেন বৃষ্টির উপক্রম দেখে। তার সেই 10 বছর আগের কথা মনে পড়ে গেল। রামধনের বুকের রক্ত আবার হিম হয়ে গেল। পায়ের শব্দ বন্ধ, দরজার দিকে এগিয়ে এলো। রামধন একবার মনে করল যে বারান্দার দিকের জানলা দিয়ে পালাবে, কিন্তু কেন যেন তার শরীর একটা অবশ ভাব হয়ে এসেছে। তাছাড়া তার বাঁশিটাও তো এখন পাওয়া যায়নি। একটা মচমচ শব্দ করে দরজার তালাটা খুলল, আর তারপরেই দরজাটা খুলে গেল। রামধন কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। যা কপালে আছে তাই হবে। কিন্তু যা ভেবেছিল তা তো হলোই না, বরং হলো উল্টো। দরজাটা খুলে রামধনকে সামনে দেখে খগেশবাবুর চোখ কপালে উঠে গেল, আর তিনি ভিড়মি দিয়ে শটান পড়লেন মেঝের উপর। আর ঠিক সেই সময়ে তার কোটের পকেট থেকে রামধনের বাঁশিটা বেরিয়ে গড়িয়ে পড়ল মেঝেতে। রামধন সেটাকে তুলে নিয়ে খগেশবাবুর দেহ টপকে বাইরে এসে শটান সিঁড়ি দিয়ে নেমে বেরিয়ে গেল। সকলের কাছ থেকে ধমক খেয়ে এসেছে বলেই রামধন এটা বোঝেনি যে তাকে এখন দেখে খগেশবাবুর এই দশাই হবে। কারণ আজ থেকে 10 বছর আগে আজকেরই মতো একটা ঝড়ের সন্ধ্যায় মাথায় একটা প্রমাণ শিল পরে রামধনের মাথা কেটে যায়। মেজাজ যতই ভারী কি হোক, চোখের সামনে রামধনের ভূতকে দেখে যে খগেশবাবু ভিড়মি যাবেন, তাতে আর আশ্চর্যের কিছুই নেই। তো বন্ধুরা, এই ছিল সত্যজিৎ রায়ের একটি ইন্টারেস্টিং গল্প পাঠ
আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকবেন, সমর্থন করবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।